শুভ অপরাহ্ন বন্ধুরা। গত 26শে ফেব্রুয়ারি সোমবার 4:50 শিয়ালদা স্টেশন থেকে বাবা ভোলা মহেশ্বরের নাম নিয়ে রাজধানী করে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলাম। অস্বীকার করার জায়গা নেই, স্টার্টিংটা বেশ ভালোই হলো, বুঝলেন তো, বেশ আরামদায়ক লাগছিল সিটগুলো। ঠিক সন্ধে নামার মুখেই হাতে চলে এলো স্ন্যাক্সের থালা। আমিও অতঃপর আর দেরি করিনি, রেডি সেডি পো বলে স্যানিটাইজার দিয়ে হাত ভালো করে ধুয়ে শুরু করে দিলাম। প্রথমেই স্টার্ট করলাম স্যান্ডউইচ, তারপরে চলে এলো খাস্তা কচুরি, তারপর স্টার্ট করলাম ঝুড়ি ভাজা, এবং শেষে সোমপাপড়ি। সোমপাপড়িটা আমার ভালো হলেও আমাদের অনেক টিম মেম্বারদের কিন্তু কেরোসিনের গন্ধযুক্ত সোমপাপড়ি পড়েছিল। কি জন্য হয়েছিল সেটা আমি জানি না। টিফিন করতে করতে কখন যে দুর্গাপুর বর্ধমান চলে গেল জানি না। রাত্রি 8:30টার সময় ডিনার নিয়ে হাজির। রাতের ডিনারে আমরা ননভেজ সিলেক্ট করেছিলাম, তো ননভেজ থালিতে ছিল ভাত, ডাল, দুটো রুটি, একটা সবজি, 2 পিস চিকেন, দুটো পান্তুয়া বা গোলাপ জামুন আর টক দই। দই খেতে খেতে রাতের খাবারের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ভাতটা একটু শক্ত, ডাল ওকে, তরকারিতে গন্ধ, চিকেনটা ভালো করে কুক নয়, মানে সেদ্ধ করা ছিল, ঝোলে চুবিয়ে দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আপনাদের কেমন পড়বে আমি জানি না, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গোলাপ জামুনটা মন্দের ভালো। কমপ্লেন করতে করতে পুরো সুপ্রভাত হয়ে গেল বন্ধুরা, তাই আর কন্ট্রোভার্সিতে জড়িয়ে লাভ নেই। নতুন দিন, নতুন উদ্যম। আচ্ছা, বেড়াতে গেলে কি খিদে আপনাদের বেশি পায়? আমার তো বেশি পায়। চলে এসছে সকাল সকাল গরম গরম ব্রেকফাস্ট, রুটি মানে পাউরুটি আর ডিম অমলেট। অমলেটের সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর কড়াইশুটি সেদ্ধ। মাইরি বলছি, সস দিয়ে না জাস্ট গোলা লাগছে খেতে। এবার হাইড্রেশনের পালা। খাবো আমি ফ্রুট জুস। রাজধানী পৌঁছোইনি, নিজেকে একবারে নবাব মনে করেছি, তবে ফিলিংসটা অসম লাগছে। দিল্লি স্টেশনে রাজধানীর টাইমিং হচ্ছে 10:30টায় পৌঁছানো, কিন্তু গ্রেটার নয়ডা থেকে এত ঝোলালো 12:30টায় আমরা ঢুকলাম দিল্লি স্টেশনে। তো বেরিয়ে পোস্টপেড যে ট্যাক্সি থাকে সেখানে দর কষাকষি করার পর 120 টাকা করে ঠিক হলো। একটা গাড়িতে 4জন করে বসবে। আমরা এখান থেকে ডাইরেক্ট যাব হোটেলে। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি চিত্তরঞ্জন পার্কে। যদিও খুব একটা বেশি না, 15 কিলোমিটার, আধা ঘন্টায় বললো পৌঁছে যাব। বলতে বলতে ঢুকে গেছি দিল্লি শেয়ার পার্কে। আমরা যেখানে থাকবো সেই জায়গায় আমার বাঁ দিকে রয়েছে সবচেয়ে বড় মাঠ দিল্লি শেয়ার পার্কে। এখানে বড় দুর্গাপুজোটা হয়। ঠিক তার পাশে মানে আমার ডান দিকে রয়েছে আমাদের থাকার জায়গা, ভুনিয়া গেস্ট হাউস। স্ক্রিনে আমি মোবাইল নাম্বারটা দাদার দিয়ে দিলাম, ইন কেস আপনারা যদি এখানে থাকতে চান তাহলে বুকিং করতে পারেন এই নাম্বারে। দিল্লিতে আমরা এই রুমটাতে থাকবো। জাস্ট সি, সাধারণ, সিম্পল বাট পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াও, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার টিজার সবই রয়েছে। বাহ, বেশ ভালো। এখানে একটা আয়না রয়েছে আর এখানে একটা ব্যালকনিও আছে। জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য রাস্তার ধারে। দেখেছেন কত বাংলা ম্যাগাজিন বিক্রি হচ্ছে?
দিল্লির সিয়ার পার্ক হলো বাঙালি অধ্যুষিত এলাকা। এখানে থাকলে বুঝতেই পারবেন না যে আপনি দিল্লিতে আছেন না কলকাতায়। ফ্রেশ হয়ে চলে এলাম দিল্লিতে বসে বাঙালি খাবার খেতে। এখানে মার্কেটিং কমপ্লেক্স 2-তে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট রয়েছে। তাই আজকে হোটেলে না খেয়ে, মানে আমরা যেখানে স্টে করছি সেখানে না খেয়ে চলে এলাম এরই মধ্যে কোনো একটা রেস্টুরেন্টে খাবো বলে। সামনেই পেলাম সোনার বাংলা, বাদ বিচার করিনি, ঢুকে পড়লাম খেতে। ভাত, ডাল, মাছের ঝাল, সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড়, ছেঁচড়া, বেগুন ভাজা। ওহ, পাত পড়ে খাওয়া হবে আজকে। যেহেতু তাড়াতাড়ি খেতে হবে তো সেই জন্য আমরা মাছের থালি অর্ডার করেছিলাম। তো মাছের থালি আমাদের পড়েছিল 142 টাকা করে পার হেড। দিল্লিতে বসে বেড়ে খেলাম মশাই বাঙালি খাবার, পুরো ঘরের রান্না, খেয়ে তৃপ্তি। চলুন, অনেকটা সময় অলরেডি নষ্টই হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। দিল্লিতে যা যা দেখা যায় এই ঘন্টার মধ্যে। ঘন্টার মধ্যে কেন বললাম, কারণ হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে খেয়ে বেরোতে বেরোতে অলরেডি বাজে 2:30টে। আর সিয়ার পার্ক থেকে লালকেল্লার দূরত্ব হচ্ছে মাত্র 16.9 কিলোমিটার। যেতে আধ ঘন্টা সময় লাগবে, তাই নো তর্ক লালকেল্লা। যমুনা নদীর তীরে অবস্থিত এই দুর্গটি 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান নির্মাণ কার্য শুরু করেন এবং 1848 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। প্রথম দিকে এর নাম ছিল অবশ্য কিলাই মুবারক, যার বাংলা অর্থ হলো আশীর্বাদধন্য দুর্গ, কারণ এই দুর্গে সম্রাট এবং তার পরিবারবর্গ বাস করতেন। লালকেল্লায় ঢোকবার জন্য এন্ট্রি ফি রয়েছে, তো আমার হাতে এন্ট্রি ফি চলে এসছে 50 টাকা করে পার হেড। তো চলুন যেতে যেতে বাকি কথা হোক। লালকেল্লার বাইরে এই যে খালের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে পরীক্ষা। পুরো লালকেল্লাকে এটা ঘিরে রয়েছে। আগে এখানে জোয়ারের জল দিয়ে, মানে যমুনার জোয়ারের জল দিয়ে এটা ভর্তি থাকতো, কিন্তু এখন যমুনাও নেই, তাই পরীক্ষাও শুকিয়ে গেছে। প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল দিল্লি ক্ষেত্রের সপ্তম নগরী তথা শাহজাহানের নতুন রাজধানী এবং শাহজাহানাবাদের রাজপ্রাসাদ। পরবর্তীকালে অবশ্য তিনি রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তরিত করেছিলেন। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এই দুর্গের বসবাসকারী শেষ সম্রাট হলেন বাহাদুর শাহ জাফর, যিনি 1857 সালে সিপাহী বিদ্রোহের মতো মহাবিদ্রোহে ব্যর্থতার পর 17ই সেপ্টেম্বর লালকেল্লা পরিত্যাগ করেন। পরে তিনি ব্রিটিশদের বন্দী হিসাবে এই দুর্গে ফিরে আসেন এবং 1858 সালে 27শে জানুয়ারি তার বিচার শুরু হয় এবং 7ই অক্টোবর তাকে নির্বাসন দণ্ডে দণ্ডিত করা হয়। ব্রিটিশ সরকার সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করার পর রাজধানী কলকাতায় স্থানান্তরিত করে এবং 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত, যার বহু নিদর্শন এখনও রয়েছে। ভারতীয় প্রজাতন্ত্রে এটি সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। 2007 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেয়। প্রাচীন দুর্গের প্রাচীর মসৃণ এবং দৃঢ়। এই দুর্গে প্রধানত 3টি দরজা, দিল্লি গেট, লাহোর গেট এবং যমুনা গেট। লাহোর গেট হলো প্রধান দরজা, যেটা দিয়ে আমি ঢুকছি। এই গেট দিয়ে ঢুকলে একটা লম্বা আচ্ছাদিত বাজার পথ পড়ে, এর নাম হলো চট্টাক চক বা মিনা বাজার। এই পথের দুদিকে দেয়ালের ভেতরে দোকানের মতো স্টল সাজানো রয়েছে। প্রধানত মহিলাদের ব্যবহার্য জিনিসই
এই দোকানে বিক্রি হয়। দুর্গের এই পথটি পশ্চিমে রয়েছে সামরিক ক্ষেত্র এবং পূর্বে রাজার প্রাসাদ সীমানা। এই পথের দক্ষিণ প্রান্তে অবস্থিত দরজাটির নাম হলো দিল্লি গেট। চট্টাচক থেকে বেরিয়ে বাঁদিকে যত নতুন স্থাপত্য দেখতে পারবেন সেগুলো সবই ব্রিটিশ শাসক দ্বারা তৈরি। চট্টাচক বা মিনাবাজার থেকে বেরিয়ে সোজা এলে দেখা যাবে নওবাতখানা বা ড্রাম হাউস। যখন সম্রাটরা বা তাদের অতিথিরা এই দুর্গে প্রবেশ করতেন তখন এখানে সানাই এবং 9 রকমের নাগাড়া বাজানো হতো তাদের স্বাগত জানানোর জন্য। বা আদব বা মুলায়জা হোশিয়ার বাদশাহ আলম তশরিফ লা রহি হে। নওবাতখানার সামনে যেমন দেখলেন 9খানা জানলার 9টা ডিফারেন্ট নাগাড়ার জন্য, এবং পিছন দিকে এখন আপনারা দেখছেন 5টা জানলা। এখানে নবাব যখন নামাজ পড়তে যেতেন বা নবাব যখন কোনো কাজে বেরোতেন তখন এখানে নাগাড়া বাজানো হতো 5টা ডিফারেন্ট। দেওয়ালেরও যে কান রয়েছে সেটা আপনি যদি নওবাতখানার দেওয়ালে কান রাখেন সেটার হাতে নাতে প্রমাণ পাবেন। আর নওবাতখানা ক্রস করেই একদম সামনে দেখতে পাবেন দিওয়ানে আম। দিওয়ানে আম বা হল অফ অডিয়েন্স হলো দিল্লি লালকেল্লার একটি বড় কক্ষ যেখানে শাহজাহান এবং তার পরবর্তী নবাবেরা সাধারণ মানুষকে দর্শন দিতেন এবং তাদের অভিযোগও শুনতেন। এই দিওয়ানি আমে রাজস্থানী এবং মুঘল স্থাপত্যের সুন্দর নিদর্শন পাওয়া যায়। ওস্তাদ আমির এবং ওস্তাদ আহমেদ এই দিওয়ানে আমে থেকে শুরু করে পুরো কেল্লার আর্কিটেক্ট ছিলেন। পুরো মার্বেল পাথরের তৈরি ওই ঝরকার পিছনের দরজা দিয়ে এসে নবাব ঝরকায় বসতেন এবং ওই যে নিচে জলচৌকির মতো রাখা যেটা দেখছেন সেখানে উজির অর্থাৎ প্রধানমন্ত্রী দাঁড়িয়ে সাধারণ মানুষের আবেদন করে নবাবকে শোনাতেন। আর দিওয়ানি আমে পাথরের পিলারে এই যে তলায় গর্তগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেঙে যায়নি, এটা বাই ডিজাইন তৈরি করা হয়েছে। এই দিওয়ানি আমে কিন্তু সাধারণ মানুষের জন্য 3টে স্তর ছিল, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এই গর্তগুলোর ভেতরে সোনা, রূপো এবং তামার রেলিং বসানো থাকতো। উচ্চবিত্তরা সোনার রেলিংয়ের পাশে বসতো, মধ্যবিত্তরা রূপোর রেলিংয়ের পাশে বসতেন এবং নিম্নবিত্তরা এই তামার রেলিংয়ের পাশে বসতেন। এইভাবে সমাজের 3টি স্তরকে উনি আলাদা আলাদা করে রেখেছিলেন। এবার দিওয়ানি আমকে ডান দিকে রেখে আরও পশ্চিমের দিকে দিওয়ানি খাসের দিকে গেলে রাস্তার দুপাশে ডান দিক এবং বাঁ দিকে বড় বড় 2টি বাগান দেখা যায়। এই বাগানটা কোরআনে বর্ণিত স্বর্গের বাগানের মতোই বানানো হয়েছিল, যেটা দেখে শাহজাহানও বলে ফেলেছিলেন সেই পার্সি 2টি লাইন, আগর ফিরদৌস বার রুয়ে জমিনস্ত হামিনস্ত হামিনস্ত হামিনস্ত। গোদা ভাষায় যার বাংলা মানে হলো এই পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে সেটা এইখানে এইখানে এইখানে। পশ্চিম দিকে দিওয়ানি খাসের দিকে যাবার সময় বাঁ হাতে মাঠের ওপরই পড়বে মতি মসজিদ। 1659 সালে শাহজাহানের পুত্র অরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ বানিয়েছিলেন নিজের জন্য। পুরোটা শ্বেত পাথরের তৈরি 3 গম্বুজ বিশিষ্ট ছোট্ট মসজিদ। আর আপনারা এখন দেখছেন মতি মসজিদের পাশেই থাকা নবাবদের গোসলখানা বা স্নানাগার। বিশাল আকার এই স্নানাগারের ভেতরে ঠান্ডা এবং গরম 2 ধরনের জলেরই ব্যবস্থা থাকত। আর স্নানাগারের ঠিক উল্টো দিকেই আপনারা দেখছেন দিওয়ানে খাস বা হল অফ প্রাইভেট অডিয়েন্স। এখানে নবাব তার বিভিন্ন র্যাঙ্কের অফিসারদের সঙ্গে এবং বিভিন্ন জেলার কর্তা ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলতেন এবং আলাপ আলোচনা করতেন। বাগান দিয়ে আসবার সময় আমি যে পার্সি ভাষার প্রবাদটা বলছিলাম সেই পার্সি ভাষাতেই ওই প্রবাদটি এইখানে সোনায় দিয়ে লেখা ছিল। আজকে সারা দেওয়ালে যে কালো কালো কারুকার্যগুলো দেখছেন এটা প্রথমে এরকম ছিল না, সোনা, রূপো এবং বিভিন্ন ধরনের পাথর দিয়ে সাজানো ছিল। চোর চোর পুরো লুটে নিয়ে চলে গেল ব্রিটিশরা। দিওয়ানি খাসের ছাদটা কিন্তু কাঠের, আপনারা ভালো করে লক্ষ্য করুন। দাঁড়ান আমি একটু জুম করি। দেখেছেন এখনো কিছু নমুনা কিন্তু রয়েছে গোল্ডেন হাতের কাজ, বাকিটা সব লুটে নিয়েছে গো ইংরেজরা। বড় ডাকাত এক একটা ইংরেজ। আর ওই যে মধ্যিখানে যে শ্বেতপাথরের বসার জায়গাটা দেখছেন ওইখানে নবাব বসতেন আগে ময়ূর সিংহাসনে। ব্রিটিশ ডাকাতরানি মানে ভিক্টোরিয়া ডাকাতরানি সেও লুটে নিয়েছে এটাকে। মানে এত রাগ ধরছে না। আর আপনারা এখন দেখছেন নবাবের বাসস্থান। নবাব এই জায়গাতেই থাকতেন।
নবাবের ঘরের মেন এন্ট্রান্সের মাথায় দেখেছেন সাইনটা? এই সাইনটা এই জন্যই দেয়া হয়েছে যেহেতু নবাব ন্যায় অন্যায়ের বিচার করতেন, সেই জন্য। একদম পশ্চিম দিকে নবাবের বাসস্থানের তলায় রয়েছে যমুনা গেট। এই যমুনা গেট আগে খোলা থাকতো, এইখান দিয়েই রানী এবং নবাবেরা বেরিয়ে নৌকায় যমুনা বিহার করতেন এবং এই পথ দিয়েই ফিরে আসতেন। আজ নবাবও নেই, নবাবের বেগমও নেই, আর সে যমুনা নদীও শুকিয়ে গেছে, তাই আজ এটা বন্ধ। এবার চলে এসছি একটা ইন্টারেস্টিং পয়েন্টে, মানে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে রংমহল, মানে এখানে নবাব মোচ্ছব করতেন। সোজা কথা, এখানে নবাব নাচ গান শুনতেন। মধ্যিখানে প্রচুর ফাউন্টেন জলধারা রয়েছে, কিন্তু ভেতর থেকে তুলতে পারলাম না। প্রাসাদের সর্বদক্ষিণে অবস্থিত একটি কক্ষ ছিল যেটাকে জেনানা বা মহিলাদের বাসস্থান বলা হতো। আবার কেউ কেউ ওটাকে মমতাজ মহলও বলতেন। এখানে মমতাজ ছিলেন কিনা সেটা বলতে পারবো না। মমতাজ মহল দেখে বেরোনোর সময় ওই দক্ষিণ দিকেই দিল্লি গেটের কাছে একটি মিউজিয়াম রিসেন্টলি ওপেন হয়েছে, যেখানে এই মুঘল কেল্লাতে যত ধরনের তালা এবং চাবি ছিল তার একটা কালেকশন রাখা হয়েছে এবং পুরো লালকেল্লাটার একটা ওভারভিউ ওপর থেকে একটা স্ট্রাকচার করে রাখা হয়েছে। সুন্দর, আপনার সময় কেটে যাবে, দেখে আসতে পারেন। তবে এত কিছু করে কি হলো তালা বানিয়ে? সবই তো ইংরেজ লুটে নিয়ে চলে গেল। এবার আমরা যাচ্ছি রাজঘাট। এটি দিল্লির শাহজাহানাবাদেই রয়েছে, লালকেল্লা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। 10 মিনিট লাগবে পৌঁছোতে। তো চলুন। রয়্যাল স্টেপস বা রাজঘাট রাফলি অনুবাদ করলে দাঁড়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীর পাড়। রাজ বা রয়্যাল কথাটির অর্থ হলো এই স্থানটিকে একটা ভালো গুরুত্ব দেওয়া, আর স্টেপ বা ঘাট কথাটি যমুনা নদীর পাড়ের সিঁড়িকে বা তার পাড়কে বোঝায়। প্রথম স্মৃতিসৌধটি মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়েছিল 1948 সালের 31শে জানুয়ারি। এখানেই তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। যে জায়গায় তার বডিটি রাখা হয়েছিল বা তার দেহটিকে রাখা হয়েছিল সেই মাপে একটি কালো পাথরের বেদি তৈরি করা হয়েছে এবং ঠিক তার মধ্যিখানে, মানে আমি বলতে চাইছি সেই বেদির মধ্যিখানে সদা প্রজ্বলিত রয়েছে আগুনের শিখা। পরে জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, চরণ সিং এবং অটল বিহারী বাজপেয়ী সহ অন্যান্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিচিহ্ন অন্তর্ভুক্ত করার জন্য রাজঘাট এরিয়া কমপ্লেক্সটিকে বাড়ানো হয়েছিল। অবশ্য 2000 সালে বাজপেয়ী অধীনস্থ ভারত সরকার বিভিন্ন নেতাদের জন্য আলাদা আলাদা স্মৃতিসৌধ নির্মাণ করা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই দিল্লির প্রাইম লোকেশনে 245 একরেরও বেশি জমি দখল করে নিয়েছে এই জায়গাটা, সেই জন্য। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি এবার রাইসেনা হিলের উদ্দেশ্যে। ইচ্ছে ছিল দিনের আলোতেই রাষ্ট্রপতি ভবনটা পরিষ্কারভাবে দেখব, সেটা বোধহয় আর হলো না এবার। উপস্থিত ওই যে একদম ডান দিকে দেখুন, ওটা হচ্ছে নতুন পার্লামেন্ট, যার ওপরে অশোক স্তম্ভ রয়েছে। আরেকটু বাঁদিকে চলে আসুন, বাঁদিকে চলে আসুন, এটা হচ্ছে আমাদের পুরনো পার্লামেন্ট। আরেকটু বাঁদিকে আসুন, বাঁদিকে আসুন, এইটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন। বাহ, দিনের বেলার চেয়েও কিন্তু বেশ মিষ্টি লাগছে পিঙ্ক কালারে পুরো রাষ্ট্রপতি ভবনটা। সত্যি রাতে দেখারও যে একটা মজা রয়েছে, এটা না দেখলে বুঝতেই পারতাম না। তবে এই রাষ্ট্রপতি ভবনে একটা সুন্দর বাগান বা গার্ডেন রয়েছে, যেটা প্রতি 4 বছরে একবার দেখা যায়। ঠিক আছে, পরের বারই নয় দেখব। আর কিছুটা সময়, তারপরেই আমরা পৌঁছে যাব আজকের শেষ দর্শনীয় স্থান, ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট, যা পূর্বে অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল নামে পরিচিত ছিল। গেটওয়ে অফ ইন্ডিয়ার সাথে এটিকে প্লিজ গোলাবেন না। দিল্লির কর্তব্যপথের ওপরই রয়েছে এই স্মারকটি। প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের জন্য 10ই ফেব্রুয়ারি 1921 সালে এটি প্রতিষ্ঠিত হয়। উন্মোচন হয় 12ই ফেব্রুয়ারি 1931। দিল্লির ইন্ডিয়া গেটের ডিজাইন করেছেন স্যার এডউইন লুটিয়েন্স। 1914 থেকে 1921 সালের মধ্যে শহীদ হওয়া 13,313 জন সেনার নাম এখানে খোদাই করা রয়েছে, যার মধ্যে 12,357 জন হলো ভারতীয় সেনা এবং অবিভক্ত ভারতের বাকি 70,000। এই সমস্ত সেনাকে এই স্মারক সম্মান জানায়।
1972-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনারা যাদের আর দেশে ফেরা হয়নি তাদের স্মৃতির উদ্দেশ্যে ইন্ডিয়া গেটের মধ্যিখানে একটা সদা প্রজ্বলিত মশাল ছিল, যাকে অমর জওয়ান জ্যোতি নামে আমরা চিনি। সেই মশালটি এখন এখান থেকে সরিয়ে আরও সামনে করে দেওয়া হয়েছে। মানে আপনি যদি প্রথম থেকে দেখেন, প্রথমে হচ্ছে অমর জওয়ান জ্যোতি, তারপরে সুভাষচন্দ্র এবং তারপরে ইন্ডিয়া গেট। সুভাষচন্দ্র নামটা বললেই মনটা কেমন উদাস হয়ে ওঠে। সুভাষচন্দ্র, বাংলা ও বাঙালির গর্ব। তুমি ছিলে, আছো এবং আগামী দিনেও থাকবে। আপনাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। 8 ঘন্টা শেষ, ঘড়িতে 8:30 দেখাচ্ছে। তাই এবার আমরা রুমে ফেরার পথে। আজকে গাড়ি ভাড়ার টাকাটা বুঝলেন আমার বেশ গায়েই লাগছে। আমাদের প্ল্যানিং ছিল 12:30টায় রেডি হয়ে ঘুরতে বেরোবো। সেই অনুযায়ী হোটেলের দাদাকে গাড়ি বুক করতে বলে দিয়েছিলাম। 8 ঘন্টার জন্য গাড়ি নিচ্ছিল 1500 টাকা। তো কোনো অসুবিধা ছিল না, 8 ঘন্টায় আমরা অনেক কিছু কভার করতে পারতাম। কিন্তু রাজধানী যে এত লেটে ঢোকাবে এটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। রুমে ঢুকে ফ্রেশ হয়ে দেখি গরম গরম ডিনার রেডি। আজকের ডিনারে আছে চিকেন কষা আর রুটি। সময় নষ্ট না করে ডিনার করতে বসে গেলাম। আগামীকাল সকালবেলা নিজের একটা পার্সোনাল কাজে একটু বেরোতে হবে, তাই আর দেরি করিনি, বুঝলেন তো। তবে কথা দিচ্ছি আগামীকাল দুপুরবেলা আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই, শুভরাত্রি।